ড্রয়িং রুমের সোফায় বসে অলি আর রাবেয়া আক্তার কথা বলছে। সবকিছু এভাবে ওলট পালট হয়ে যাবে কল্পনাও করিনি। রাবেয়া আক্তার দীর্ঘশ্বাস ফেললেন। অলি আরিশের ছোট্ট ছোট্ট আঙুল ধরে খেলা করছে। আপাতত তার সম্পূর্ণ মনোযোগ আরিশের দিকেই নিবদ্ধ। অলি, তোমরা আরো দুদিন থেকে যাও না? এবার অলি রাবেয়া আক্তারের পানে তাকালো। না আন্টি, আমাদের কালকেই চলে যেতে হবে। নোমান ভাইয়া কিছুদিন আগেই কাজে জয়েন হয়েছেন। ও আচ্ছা। রাবেয়া আক্তার থামলেন কিছুক্ষণ, ফের বলে উঠলেন, অলি, তোমাকে একটা কথা জানাতে চাইছি। তুমি কথাটা রায়াকে বলবে না কেমন? বলুন আন্টি, কি এমন কথা? রাবেয়া আক্তার আশেপাশে তাকালেন। তারপর অলির দিকে কিছুটা অগ্রসর হয়ে মৃদু কণ্ঠে বলতে আরম্ভ করলেন, আগামীকাল রায়াকে দেখতে আসবে। অলি চমকে গেল, বার দুয়েক চোখের পলক ফেলে কথাটার মাঝে বোঝার চেষ্টা করল। রা আপুকে দেখতে আসবে? মানে আপনি রা আপুর বিয়ের কথা বলছেন? রাবেয়া আক্তার হ্যাঁ বোধক মাথা নাড়লেন। হ্যাঁ, বিয়ের কথাই বটে। তাদের যদি রায়াকে পছন্দ হয় তাহলে কালকেই বিয়ে সেরে ফেলবেন। অলির কপালে চিন্তার ভাঁজ পড়ল। শুধু আপুকে পছন্দ হলেই বিয়ে দিয়ে দেবেন? আপুর তো তাকে নাও পছন্দ হতে পারে আন্টি। আর আপনি এত বড় ব্যাপারটা আপুর থেকে আড়াল করতে চাইছেন কেন? আরে ওকে বললেও রাজি হবে না। তুমিই বলো, আমার একার পক্ষে কি সব দিক সামলানো সম্ভব? তোমার আঙ্কেল থাকলেও একটা কথা ছিল, মেয়েটা এসব বুঝতেই চায় না। তাদের কথার মাঝেই নোমান এসে বসল। তাকে দেখে রাবেয়া আক্তার চুপ হয়ে গেলেন। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। বেলা সকাল 10টা বেজে 28 মিনিট। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রা। পরনে গাঢ় খয়েরি রঙের শাড়ি। সামনেই বিচারকের ভঙ্গিতে বসে আছেন পাত্রের পরিবার। রা এক পলক পাত্রের দিকে তাকিয়ে দেখল পাত্রের বয়স কম করে হলেও 45-এর কাছাকাছি হবে। আমার পোলার আগের বউ মারা গেছে। তয়ের বউটা আপনাগো মাইরার থেকে দেখতে শুনতে ভালা আছিল। কথাটা শুনে রার শরীর কেঁপে উঠল। না চাইতেও চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। শেষমেশ তার মা একজন বিপত্নিক পুরুষের সাথে বিয়ে দিয়ে দায়সারা হতে চাইছে। তার চামড়ার রং একটু অনুজ্জ্বল বলেই কি তাকে এভাবে বানের জলে ভাসিয়ে দেবে? রা ঠোঁট চেপে বসে রইল। এবার আর সে দ্বিমত পোষণ করবে না। যেই মা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি, তাকে কিছু বলার রুচিটুকুও নেই। তার চেয়ে বরং বানের জলে ভেসে যাওয়াটাই শ্রেয়। এরই মাঝে হৃদি ছোট্ট আরিশকে কোলে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। কিছুক্ষণ যেতেই আরিশকে খুঁজতে খুঁজতে অলি অনাকাঙ্ক্ষিতভাবে ড্রয়িং রুমের সবার সামনে চলে আসে। সে ওয়াশরুমে গিয়েছিল, এরই মাঝে হৃদি আরিশকে নিয়ে চলে এসেছে। এদিকে অলিকে দেখে পাত্রপক্ষের প্রত্যেকের চোখ চকচক করে উঠল। অলিও তাদেরকে দেখে মাথার ওড়না ঠিকঠাক করে নিল। পাত্র তো অদ্ভুত চোখে অলির দিকেই তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলি আরিশকে না নিয়েই উপরে চলে গেল। মায়াডা ক্যাডা আছিল আপা? মাইডা আমার খুব পছন্দ হইছে। পাত্রের মায়ের কথাটা শুনে রাবেয়া আক্তার কিছুটা আশাহত হলেন। আমার বোনের মেয়ে, ওর নাম অলি। তারপর হৃদির কোলে থাকা আরিশকে দেখিয়ে বললেন, অলি বিবাহিতা, বাচ্চাটা ওরই। পাত্রের মা অবিশ্বাসের সুরে আওড়ালেন, এইটুকুনি মায়ের বিয়া হইয়া বাচ্চাও হইয়া গেছে? রাবেয়া আক্তার ফিচেল হেসে বললেন, হ্যাঁ আপা। আপনারা ওর কথা বাদ দিয়ে বলেন রায়াকে পছন্দ হয়েছে কিনা। পাত্রের মা নিজের স্বামী আর ছেলের সাথে পরামর্শ করে জানালেন, আপনার মায়ারে আমগোর পছন্দ হয়েছে, তয় আমাগো একখান কথা আছে। রাবেয়া আক্তার নড়েচড়ে বসলেন। নিশ্চিত এবার দেনা পাওনা নিয়ে কথা উঠাবে? জি বলুন আপা। পাত্রের মা রার দিকে এক নজর চেয়ে বললেন, বিয়ার পর লেহাপড়া করুন যাব না? অত লেহাপড়া করলে স্বামীর সংসার দেখাশোনা করব কখন? আর বাকি রইল দেনা পাওনা। ওইসব নিয়া আপনারা ভাববেন না, আমাগো কিছুই লাগবো না। রাবেয়া আক্তার হেসে উঠলেন, আলহামদুলিল্লাহ। পাত্রের বাবা বললেন, তাহলে কথা তো ফাইনাল হলোই। আমাগো পোলা আবার কাজের সূত্রে ঢাকা যাবে, তাই বিয়েটা আজকে হলেই ভালো হয় আপা। রাবেয়া আক্তার সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালেন। রার দিকে এগিয়ে যেতেই রা তাকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। রাবেয়া আক্তার নিজের ভাইকে ডেকে বললেন, যা গিয়ে কাজী সাহেবকে নিয়ে আয়। শুভ কাজ যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। কমা। এদিকে রুমে এসে রা আর নিজেকে সামলে রাখতে পারল না, শব্দ করেই কেঁদে উঠল। তাকে কাঁদতে দেখে অলি এগিয়ে এলো। কি হয়েছে আপু? তোমাকে ওনারা কিছু বলেছে? রা চোখজোড়া মুছে হাসার চেষ্টা করল। না গো অলি, ওনাদের আমাকে পছন্দ হয়েছে আর মামা কাজী আনতে গেছে, আজকেই বিয়ে হয়ে যাবে। রা আবারও কেঁদে উঠল।
অলি তার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে শুধালো, কাঁদছো কেন আপু? বিয়ে তো সবাইকেই করতে হয় তাই না? আমাকেই দেখো, আমিও তো আগে বলতাম বিয়ে করব না, কিন্তু আমার তো আরো আগেভাগেই বিয়ে হয়ে গেল। হ্যাঁ বোধক মাথা নাড়ল কিন্তু কান্না থামল না, উল্টো কান্নাগুলো গলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। কি হয়েছে আপু, আমাকে বলো, তোমার কি পাত্রকে পছন্দ হয়নি? না বোধক মাথা নাড়ল, তুমি তো দেখেছই অলি। মানলাম আমার গায়ের রং একটু চাপা, তাই বলে মা আমাকে বিপত্নিক পুরুষের সাথে বিয়ে দিয়ে দেবে। তার উপর লোকটার বয়স ৪৫ তো হবেই, লোকটার চাহনি আমার ভালো লাগেনি। ইচ্ছা করছিল চোখ দুটো গেলে দেই। তোমার দিকেও কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়েছিল। এত কিছুর পরেও আমি মেনে নিতাম, কিন্তু ওনারা আমাকে পড়াশোনাও করতে দেবে না। আমি কি করব অলি? অলির এবার খারাপ লাগলো, হ্যাঁ লোকটার তাকানোটা আমারও ভালো লাগেনি। আচ্ছা আপু, তোমার কি পছন্দের কেউ নেই? চোখ তুলে তাকালো। অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি বলতে চাইছি অনেকেরই তো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে, তোমার সেরকম কিছু নেই। অলি সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ বসা অবস্থাতেই অলিকে জড়িয়ে ধরল। কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, না অলি, আমার সেরকম কেউ নেই। থাকলে তো আমি আরো আগেই বিয়ে করে নিতাম, এতদিন বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতাম না। আমি তো পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, তাই এগুলো করার কথা ভাবিনি কখনো, কিন্তু আমার মা আমাকে নিজের পায়ে দাঁড়াতে তো দিলই না, উল্টো শেকল পড়াতে চাইছে। আমি কি করব অলি, কি করব? রার কথার মাঝেই দরজায় টোকা পড়ল। অলি ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখল নমান দাঁড়িয়ে আছে। মিসেস অলি, অ্যানি প্রবলেম? নমানের কণ্ঠ শুনে অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। অলি নমানের দিকে এগিয়ে গিয়ে বলল, হুম ভাইয়া, দেখুন না রায়াপু বিয়ে করতে চাইছে না, কিন্তু আন্টি জোর করে তাকে বিয়ে দিতে চাইছেন। নমান অলির কথাটা গায়ে মাখল না। মিসেস অলি, এসবের জন্য আমাদের হাতে সময় নেই। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নেও, বাড়িতে ফিরতে হবে। অলির কপালে ভাঁজ পড়ল, কিছুটা তেজি কণ্ঠে বলল, এসবের জন্য মানে কি? আমরা আপুকে এই রকম একটা পরিস্থিতিতে ফেলে রেখে কিভাবে চলে যাব? নমান একবার রার দিকে তাকাতেই দেখল মেয়েটা মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। আমাকে যেতেই হবে। অ্যাডভোকেট হিসেবে এটাই আমার প্রথম কেস। আমি না যেতে পারলে কেসটা হাতছাড়া হয়ে যাবে। তো চলে যান আপনি। এমনিতেও আমি এখন সুস্থ আছি। আমাকে আর মানবতা দেখাতে হবে না। অনেক করেছেন আমার জন্য, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নমান থমকে গেল, ভ্রুযুগল কুঁচকে বেশ কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে রইল। তুমি এসব কি বলছো? আমি তোমাকে একা ফেলে রেখে চলে যেতে পারবো না, সেটা তুমিও খুব ভালো করেই জানো। আর আমিও আপুকে এই রকম পরিস্থিতিতে ফেলে রেখে চলে যেতে পারবো না, সেটা আপনিও জেনে রাখুন ভাইয়া। অলি পুনরায় রায়ার পাশে গিয়ে বসল। তুমি চিন্তা করো না রায়াপু, তোমার বিয়েটা ভাঙ্গার দায়িত্ব আমার। অশ্রুসজল চোখে অলির দিকে তাকায়, তুমি না হয় আজকে আমার বিয়েটা ভেঙ্গে দিয়ে যাবে অলি, কিন্তু মায়ের মাথা থেকে বিয়ের ভূতটা আমি কিভাবে নামাবো? অলি ভাবনায় পড়ে গেল। ভুল কিছু বলেনি। রাবেয়া আক্তারের ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে মেয়ের বিয়ে না দিয়ে তিনি থামবেন না। নোমান চুপচাপ দাঁড়িয়ে অলির কর্মকাণ্ড দেখছে, এরই মাঝে অলির সাথে তার চোখাচোখি হয়ে যায়। অলি অভিমানী সুরে বলে, কি হলো ভাইয়া, যাচ্ছেন না কেন? আপনার হাতে তো সময় নেই। নোমান একটা ছোট্ট শ্বাস ফেলে অলির পাশে এসে দাঁড়ায়। আমি তোমাকে রেখে যাচ্ছি না, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করো যেন বিকেলের আগেই বাড়িতে ফিরে যেতে পারি। অলি সরু চোখে তাকাতেই নোমান মিনমিনিয়ে বলল, অনুরোধ করছি, বাকিটা তোমার ইচ্ছা। অলি কোনো কিছু না ভেবেই বলে ওঠে, আমার ইচ্ছা তো করছে আপনার সাথে আপুর বিয়ে দিয়ে দিতে। নোমান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এটা তার ফ্লাওয়ার কুইন কি আজগুবি ইচ্ছা পোষণ করে ফেলল? মাথা ঘুরছে, তবুও ভুল শুনেছে বলে মনকে সান্ত্বনা দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। অলি এবার শান্তকণ্ঠে বলে উঠল, নোমান ভাইয়া, আপনি যদি আমার আপন ভাই হতেন আমি জোর করে হলেও আপুর সাথে আপনার বিয়ে দিয়ে দিতাম। বলে উঠল, অলি তুমি এসব কি বলছো? এ হয় না। তাছাড়া আমি বিয়ে করতেই চাইছি না। তুমি বিয়ে না করে পারবে কি? তার চেয়ে নোমান ভাইয়াকে বিয়ে করে নেও। তাকে বিয়ে করলে তুমি পড়াশোনাও করতে পারবে। চুপ হয়ে গেল। নোমান আর সহ্য করতে পারল না, দরজার দিকে এগিয়ে যেতেই অলি পেছনে থেকে বলে ওঠে, আপুকে বিয়ে করে নিন না ভাইয়া, অনুরোধ করছি। নোমান কাঠোকাঠ কণ্ঠে বলে উঠল, এই কথাটা আর একবারও রিপিট করবে না মিসেস অলি। অলি এবার নোমানের সামনে এসে দাঁড়াল,
আপনি এভাবে বলছেন কেন ভাইয়া? বিয়ে তো একদিন না একদিন করবেনই। তাহলে আজ কেন নয়? রা আপু খুব ভালো মেয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রা আপুকে বিয়ে করলে আপনি ঠকবেন না। নোমান অলির দিকে তাকাতেই অলি লক্ষ্য করল তার চোখজোড়া রক্তবর্ণ ধারণ করেছে। কি সমস্যা ভাইয়া বলুন আমাকে। রা আপু কি দেখতে অসুন্দর? গায়ের রঙই কি সবকিছু? সমস্যাটা তুমি বুঝতে পারবে না মিসেস অলি। তুমি যেখানে নিজের স্বামীকেই বোঝনি সেখানে আমি তো পরপুরুষ। আমার সমস্যাগুলো তুমি বুঝবে না সেটাই স্বাভাবিক। অলি দুপা পিছিয়ে গেল। রা উঠে এসে অলির উদ্দেশ্যে বলল, তুমি ওনাকে জোর করো না অলি। আমি ওনাকে জোর করব কোন অধিকারে আপু? আমি জোর করছি না। কিন্তু উনি এটা কি বললেন? আমি আমার স্বামীকে বুঝিনি মানে কি? কি বুঝিনি আমি? নোমান ফের চলে যেতে নিলে অলি বলে ওঠে, দাঁড়ান ভাইয়া, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। আমি কি বুঝিনি? নোমান উত্তর দিল না। একজন ছেলে আরেকজন ছেলের চোখের ভাষা বুঝতে পারে। সেও পেরেছিল, আলভি যে অলিকে কতটা ভালোবাসত সেটা নোমান সেদিনই বুঝতে পেরেছিল যেদিন সে প্রথম আলভিকে দেখেছিল। কিন্তু অলি আলভির সাথে এক ছাদের নিচে থেকেও বুঝতে পারেনি। পারলে কি আর এভাবে আলভির থেকে নিজেকে গুটিয়ে নিত? আপনি চলে যান ভাইয়া, আমি আর যাব না আপনার সাথে। নোমান পূর্বের ন্যায়ই দাঁড়িয়ে রইল। আজকে আপনি যদি রা আপুকে বিয়ে না করেন তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? আমার মতোই রা আপুও তো বিপদগামী। আপনি আমাকে সাহায্য করতে পারলে আপুকে সাহায্য করতে পারবেন না কেন? সাহায্য করা আর বিয়ে করা এক নয় অলি। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আর মজার ব্যাপারটা হলো আমার ভালোবাসার মানুষটিকেও আমি বিয়ে করতে পারবো না। মানে কি? আপনি তাহলে কি কখনোই বিয়ে করবেন না? নোমান বিনা দ্বিধায় উত্তর দিল, না। অলি হাল ছেড়ে দিল। নোমানের সাথে ফাও কথা বলে লাভ নেই। অলি রায়ার দিকে তাকিয়ে দেখল রা অশ্রুসিক্ত নয়নে নোমানের দিকেই তাকিয়ে আছে। অলির খারাপ লাগল, এভাবে রায়ার সামনে নোমানের সাথে এই বিষয়ে কথা না বললেই ভালো হতো। এরই মাঝে রাবেয়া আক্তার আরিশকে নিয়ে রুমে ঢোকেন। আরিশ কান্না করছে, অলি এগিয়ে এসে আরিশকে কোলে তুলে নিল। একই রা তৈরি হোসনি এখনো? নিচে কাজী সাহেবও চলে এসেছেন। অলি আরিশকে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন ছুড়ল, আন্টি পাত্রকে আপনার পছন্দ হয়েছে? রাবেয়া আক্তার অলির দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলেন। না মানে, লোকটা বয়সে আপনার থেকেও বড় হবে আন্টি, সেই জন্যই বললাম আর কি। তাতে কি হয়েছে অলি? তোমার স্বামীও তো বয়সে তোমার থেকে অনেক বড়। তুমি কি সংসার করছো না? অলি থতমত খেয়ে গেল, আমার স্বামীর বয়স বেশি নয় আন্টি। তার বয়স ঠিকই আছে, উল্টো তার তুলনায় আমার বয়সটাই একটু কম। যাক, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু ওনার আগের বউ নাকি মা তারা চিহ্নরা গেছে। আপনি আপুকে একটা বিধবার সাথে কিভাবে বিয়ে দিতে পারেন আন্টি? তার উপর লোকটার নজর ভালো না। আবার লেখাপড়াও করতে দেবে না। রাবেয়া আক্তার অলির কথায় কর্ণপাত করলেন না। এসব কোনো বিষয়ই নয়, আর নজর তো ঠিকই ছিল। কই, আমি তো তেমন কিছু দেখলাম না। পড়াশোনা করতে দেবে না এটা বড় কোনো ব্যাপার না। ওনারা বড়লোক আছে, ওর চাকরি করার প্রয়োজন পড়বে না। অলি আরও কিছু বলতে চাইলে রা তাকে থামিয়ে দিয়ে বলে, অলি আমার শাড়িটা একটু ঠিক করে দেও না। হ্যাঁ অলি, তুমি ওকে রেডি হতে সাহায্য করো, তারপর ওকে নিয়েই নিচে এসো। কথাটা বলেই রাবেয়া আক্তার চলে গেলেন। আপনি বরং চলে যান ভাইয়া, আমি রা আপুকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নোমান গলা পরিষ্কার করে বলল, তো আমিও সাহায্য করতেই পারি ওনাকে পালিয়ে যেতে। আপনার সাহায্যের প্রয়োজন নেই। অলি এক হাতে রায়াকে জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না আপু, আমি আছি তোমার পাশে। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নেও। রা নাক টেনে বলল, না অলি, আমি তেমনটা করতে পারবো না। আমি পালিয়ে গেলে আমার মাকে সবাই অপমান করবে। তোমরা আমার জন্য শুধু শুধু নিজেদের ভেতরে ঝামেলা করো না। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। অলির এবার ভীষণ খারাপ লাগল। নোমান নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। অলিও একটা শ্বাস ফেলে বোরকা পরতে লাগল। একটা মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবে না সে। সেই হিসেবে বিয়ের আগেই চলে যাওয়া শ্রেয়। অলি রেডি হয়ে বের হতেই দেখল নোমান ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। অলিকে হঠাৎ চলে যেতে দেখে রাবেয়া আক্তার এগিয়ে এলেন। এ কি, এভাবে কোথায় চলে যাচ্ছ? অলি শান্তকণ্ঠে বলল, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে আন্টি, আমাকে যেতেই হবে। অলি অপেক্ষা করল না, কোলে থাকা আরিশের দিকে একনজর তাকিয়ে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। এরই মাঝে লক্ষ্য করল নোমান তার পিছু পিছুই আসছে। অলি থেমে গেল। আসবেন না। নোমান দ্রুত পায়ে অলির সামনে এসে দাঁড়ায়। এরকম করছো কেন?
অলি উত্তর দিল না। তাকে পাশ কাটিয়ে হাঁটা ধরতেই নোমান ভুলবশত অলির হাত ধরে ফেলল। সামান্য স্পর্শতেই অলির শরীর শিউরে ওঠে, যদিও নোমান সাথে সাথেই তার হাত ছেড়ে দিয়েছে। বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করতে পারবো না। না করুন, আমি জোর করিনি, শুধু আমার পিছু পিছু আসবেন না। নোমান এবার বাধ্য হয়েই বলল, আচ্ছা আচ্ছা, বিয়ে করে নেব। অলির পা থেমে গেল। সত্যিই করবেন? নোমানের গলা দিয়ে কথা বের হল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। অলি নোমানকে নিয়ে আবারও বাড়িতে ঢুকল, তারপর সবার সামনেই পাত্রকে উদ্দেশ্য করে বলল, রা আপু আপনাকে বিয়ে করবেন না। আপনার চাহনি তার ভালো লাগেনি, আর সে পড়াশোনাও করবে। পাত্রপক্ষের সবাই ক্ষুব্ধ হয়ে রাবেয়া আক্তারের দিকে তাকালেন। আপা, এই মাইয়া এগুলা কি কয়? অলি, এসব তুমি কি বলছো? দয়া করে এসব বলো না। এবার যদি রায়ার বিয়েটা না দিতে পারি তাহলে আমি আর নিতে পারবো না। অলি রাবেয়া আক্তারের উদ্দেশ্যে বলল, রা আপুর বিয়ে হবে, আজকেই হবে, আমার বন্ধুর সাথে হবে। অলি নোমানের দিকে ইশারা করতেই রাবেয়া আক্তার চমকে গেলেন। নোমানের মতো দেখতে শুনতে ভালো একটা ছেলে রায়াকে বিয়ে করবে ভাবতেই তার মাথা চক্কর দিয়ে উঠল। দেখো অলি, এটা মজা করার সময় নয়, তুমি চুপ করে থাকো। নোমান একটা শ্বাস ফেলে বলল, মিসেস অলি যখন বলেছে আমি অবশ্যই রায়াকে বিয়ে করব। তাদের কথাবার্তা শুনে পাত্রপক্ষের সবাই কয়েকটা বিশ্রী ভাষার প্রয়োগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। মনে প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। রূপসা গুনগুন করছিল, এরই মাঝে ইয়াদ এসে তার সামনে দাঁড়ায়। তোর বাবা মা এসেছে, দেখা করবি না? রূপসার মাঝে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হল না। পূর্বের নেই সোফায় জোরসড় হয়ে পড়ে রইল। সবকিছু রেখে আমার সোফাটা তোর এত পছন্দ হলো যে গতকাল থেকে এই পর্যন্ত সোফার সাথে চিপকে আছিস? কেন বিয়ে করলে আমাকে? রূপসার কথার প্রেক্ষিতে ইয়াদ বলল, অবভিয়াসলি ভাইয়ার জন্য। দেখলি না সে কিভাবে ভয় দেখালো? মিথ্যা বলছো তুমি। সত্যিটা কি তাহলে? তুমি আমাকে ভালোবাসো? ইয়াদ হেসে উঠল, ভালোবাসি? কেমন ভালোবাসি আমি? তুই ভাইয়াকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য কত কিছুই তো করলি। আমি কি তোকে পাওয়ার জন্য তার 1%ও করেছি? রূপসা উঠে বসল, নির্লিপ্ততা ভঙ্গিতে ইয়াদের দিকে তাকিয়ে রইল। ইয়াদ চোখ সরিয়ে অন্যদিকে তাকাল। তুমি আমাকে হেল্প করেছ সেসব করতে। কেন করেছ? কেন আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালে? এ ভি আমাকে মেয়ে চিহ্ন রে ফেললে ফেলত। বাঁচালে কেন আমাকে? তুমি জানো না আমি এ ভিকে ছাড়া বাঁচব না? ইয়াদ চুপ করে রইল। প্রথম প্রথম ভাবতাম বোন বলে হেল্প করছ, কিন্তু কালকে এটা কি করলে? আচ্ছা, এইসব এভির সাথে মিলে তোমার করা কোনো ষড়যন্ত্র নয় তো? ষড়যন্ত্র? ষড়যন্ত্র করে তোকে বিয়ে করব? কেন রে, কেন তোকে বিয়ে করব এত আয়োজন করে? কি আছে তোর মাঝে? ভাইয়া তামাশা দেখার জন্য আমাদের বিয়ে দিয়েছে। আমার সামনে তার ছেলে তাকে বাবা বলে ডাকবে। সেই ডাক শুনে আমি জলে পুড়ে মরব। সেই দৃশ্য দেখে সে আনন্দিত হবে। রূপসা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ইয়াদ আবারও হেসে উঠল। তোর কি মনে হয় সেদিন তুই শুধু মা হওয়ার ক্ষমতা হারিয়েছিস? না, সেদিন তোর সাথে আমিও বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আর এসব তোর পাপের ফল। অন্যের স্বামীর দিকে নজর দিলে এরকম কিছু তো হবেই। রূপসা চড়া গলায় বলল, আমি মা হতে না পারলেই যে তুমিও বাবা হতে পারবে না এমন তো কোনো কথা নেই। তাছাড়া আমাদের বিয়েটা শুধু পরিস্থিতির চাপে নেওয়া একটা ভুল পদক্ষেপ ছিল। আমি তোমাকে ডিভোর্স। চুপ, একদম চুপ। তুই আমাকে ডিভোর্স দেবার কথা মুখেও আনবি না। মানে কি? মানে ভাইয়া তো বললই তার বউকে মেয়ে চিহ্ন রে ফেললেও সে তোকে বিয়ে করবে না। তাহলে আমাকে ডিভোর্স দিয়ে তোর লাভ কি? রূপসা হতভম্ব হয়ে গেল। এই ইয়াদ যে কি চায় সেটাই সে বুঝে উঠতে পারছে না। তুমি ঠিক কি চাও বলবে আমাকে? আমি তোকে ভাইয়ার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। সেটা তো আগে চাইতে, এখন তুমি কি চাও? ইয়াদ কিছু সময় চুপ থেকে ঠোঁট নাড়ল। বর্তমানে আমি চাই তোর মন থেকে এভির নামটা মুছে ফেলতে। তুমি আমাকে মেয়ে চিহ্ন রে ফেলতে চাইছ? ইয়াদ ভ্রু কুচকে তাকায়। একমাত্র মৃতারা চিহ্ন তত্ত্বই আমার মন থেকে এভিকে মুছতে পারবে। মতারা চিহ্ন রে গেলে যাবি। আমার কাছে আর কোনো পথ নেই। ভাবিকে মেয়ে চিহ্ন রে ফেলার পরেও যদি ভাইয়া তোকে বিয়ে না করে সেক্ষেত্রে আমার করণীয় কি? ভেবেছিলাম জোর করে হলেও তোদের বিয়েটা দিয়েই ছাড়ব, কিন্তু আমি বুঝি গেছি ভাইয়া মতারা চিহ্ন রে গেলেও তোকে বিয়ে করবে না। রূপসার চোখে অশ্রু জমতে শুরু করল। সে বিয়ে না করলে নাই,
তবুও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমার জন্য তুমি কেন বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে? বাব্বা, তুই আবার নিজ ব্যতীত অন্য কারো কথাও ভাবিস? আর তোর মা হওয়ার ক্ষমতা থাকলেও কি আমি তোর বাচ্চার বাবা হতে পারতাম? রূপসা শব্দ করে কেঁদে উঠল, না, পারতে না, কখনো পারতে না। ইয়াদ এবার বিষমিশ্রিত কণ্ঠে বলল, সেই জন্যই হয়তো আল্লাহ সেই ক্ষমতাটাই কেড়ে নিয়েছে। রূপসা আর কিছুই বলতে পারল না, পুনরায় সোফাতে গা এলিয়ে দিল। ইয়াদও উল্টো ঘুরে রুম ত্যাগ করল। বেশ কিছুদিন পর, অলি, তুমি আরিশের কাছে যাও, আমি একাই বাকি রান্নাটুকু করে নেব। রায়ার কথা শুনে অলি ওড়নায় হাত মুছতে মুছতে বলল, আলো নানুর কাছে আছে, চিন্তা করো না আপু। তাছাড়া আমার রান্না বান্না করতে ভালোই লাগে। আগে রান্না করতে পারতাম না, তবে এখানে আসার পর নানুর কাছ থেকে শিখেছি। রা চুলার আঁচ কমিয়ে দিয়ে অলির দিকে তাকাল। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? অলি হ্যাঁ বোধক মাথা নাড়তেই রা বলতে লাগল, তুমি কেন স্বামী সংসার ছেড়ে চলে এসেছ অলি? অলি অপ্রস্তুত হয়ে পড়ল। এটা এমন একটা প্রশ্ন যার উত্তর সে কাউকেই দিতে পারেনি আর পারবেও না। অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, এমনি, তেমন কিছুই হয়নি। রা বুঝতে পারল অলি তাকে কিছুই বলতে চাইছে না। অলি ওড়নার একপ্রান্ত দিয়ে কপালের ঘামগুলো মুছে মুখে হাসি টেনে বলল, বিয়ের তো অনেকদিন হলো আপু, ভাইয়াকে কেমন লাগছে? রায়ার মুখটা মলিন হয়ে গেল। অলিকে সে কিভাবে বলবে নোমান তার সাথে কেমন ব্যবহার করে? শুধুমাত্র নানুর জন্য তারা একসাথে এক রুমে থাকে। এর বাইরে তাদের মাঝে আর কী বা আছে? নোমান তার দিকে ফিরেও তাকায় না। সে কিছু জিজ্ঞেস করলে সংক্ষেপে উত্তর দিয়ে দেয়, আগ বাড়িয়ে কিছুই বলে না। সারাদিন কাজকর্মের অজুহাতে বাইরে থাকে। রাতে ঘুমানোর সময় উল্টো দিকে ফিরে একভাবে শুয়ে থাকে। যদিও বিয়ের আগে রায়ার মনে নোমানের জন্য সেরকম কোনো ফিলিংস ছিল না, তবে এখন যেন নোমানের ব্যবহারে সে খুবই আহত হচ্ছে। মাঝে মাঝে প্রশ্ন করার স্বাদ জাগে, এত অবহেলা কেন করছেন আমায়? একবারও কেন তাকান না আমার দিকে? আমি কি দেখতে এতটাই অসুন্দর? রায়ার ভাবনার মাঝেই নোমান বাড়িতে প্রবেশ করে। মিসেস অলি, নোমানের ডাকে রা কেঁপে উঠল। তারপর নিজেকে সামলে চুলার দিকে ঘুরে দাঁড়াল। প্রতিদিন এসেই নোমান সর্বপ্রথম অলির নাম ধরেই ডাক দেয়। অলি বসার রুমে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নোমান মুখে হাসি টেনে বলল, আজকে আরিশের 1.5 মাস পূর্ণ হল। ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে। মনে আছে নিশ্চয়ই? অলি উপরনিচ মাথা নাড়ল। নোমান ফের বলল, চলো তাহলে। তাদের কথার মাঝেই রা এসে বলল, আপনারা বাইরে যাবেন? হ্যাঁ আপু, আলোকে টিকা দিতে নিয়ে যাব। রা মাথা নিচু করে আওড়াল, ওহ, তোমার কিছু লাগবে আপু? রা সংকোচ বোধ করল। নোমান একনজর তার দিকে তাকিয়ে প্রথমবারের মতো বলল, কিছু লাগলে বলুন, আসার সময় নিয়ে আসব। নোমানের কথার প্রেক্ষিতে রায়ার চোখজোড়া চকচক করে উঠল, উল্লাসিত কণ্ঠে বলল, আসলে আমার কিছু বই কেনা লাগত। তাহলে তুমিও আমাদের সাথে চলো আপু। নোমান বাদ সাধল, উনি যাবেন কি করতে? বইয়ের নামগুলো বলে দিলেই তো হবে। মুহূর্তেই রায়ার সদ্য প্রস্ফুটিত মুখটা ম্লান হয়ে গেল। আপুও আমাদের সাথেই যাবে। আসার সময় আমরা একসাথে ফুচকা খাব। খাবে তো আপু? রা কান্না আটকে বলল, না অলি, তোমরাই বরং যাও। আমি কোনো কথা শুনতে চাই না আপু, তুমিও যাবে আমাদের সাথে। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নেও। অলি এক প্রকার টেনেটুনেই রায়াকে রেডি হতে নিয়ে গেল। বাচ্চার বাবার নাম কি? ডাক্তারের প্রশ্নে অলি কিছুটা সময় নিয়ে বলল, আলভি তাসনিম মির্জা। ডাক্তার মাথা নেড়ে আবারও জিজ্ঞেস করলেন, মায়ের নাম? অলি শান্ত কণ্ঠে বলল, আলিয়া তাবাস্সুম অলি। ডাক্তার কাগজের ওপর খসখস শব্দে নাম লিখে নিচ্ছেন। বাচ্চার নাম কি রেখেছেন? অলি এবার আরিশের পানে চেয়ে কোমল কণ্ঠে বলল, আফরান আরিশ মির্জা। বাবা মায়ের এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি দিন, আমরা বাচ্চার টিকার কার্ড বানিয়ে দিচ্ছি। অলি একটু তাড়াহুড়ো করে ব্যাগের চেইন খুলল। হাত গলিয়ে বেশ যত্নে রাখা ফাইল থেকে বের করল আলভির এনআইডির ফটোকপি আর নিজের জন্মসন্দের কপি। নোমান আর চোখে একবার সেদিকে তাকাল। মেয়েটা বুদ্ধি খাটিয়ে এগুলো সাথে নিয়ে এসেছিল ভাবতেই বিস্মিত হল। কিছুক্ষণ যেতেই নার্স সাদা ট্রেতে রাখা কয়েকটা ছোট্ট সিরিঞ্জ আর টিকা ভায়াল একে একে সাজিয়ে নিলেন। অলি আরিশকে কোলে নিয়ে নার্সের সামনে বসে আছে। আরিশ তো বুঝতেই পারছে না তার সাথে কি হতে চলেছে, কিন্তু অলির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে বারবার। নার্স যখন সিরিঞ্জে টিকা ভরে বাতাস বের করল, অলি শক্ত করে ছেলের জামার কোনা চেপে ধরল। তার প্রতিক্রিয়া দেখে নার্স মিষ্টি হেসে বললেন, ভয় পাবেন না, বাচ্চাকে একটু শক্ত করে ধরুন,
নড়াচড়া যেন না করে। অলি বুকের সাথে আরিশকে চেপে ধরল। নার্স ছেলেটার বাউরুর মাংসে তুলো মুছে সিরিঞ্জের সূচ ঢুকিয়ে দিতেই আরিশের ছোট্ট শরীরটা ঝাঁকুনি তুলল, মুহূর্তেই গলা ফাটিয়ে কেঁদে উঠল। ছেলের কান্নার শব্দে অলির গলা শুকিয়ে এলো, কাপা কাপা হাতে ছেলেকে স্থির রাখার চেষ্টায় নিয়োজিত হল। নিজের চোখের পাতা ভারী হয়ে উঠলেও ঠোঁট চেপে কান্না আটকে রাখল। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় টিকাটা দেয়া হল ডান উরুতে। আরিশ এবারও চিৎকার করে কেঁদে উঠতেই অলির সারা শরীর ঝংকার তুলল। মনে হল আরিশের কষ্ট সেও অনুভব করতে পারছে। টিকাদান শেষে নার্স নরম গলায় বললেন, হয়ে গেছে, এখন একটু বুকের দুধ খাওয়ালেই শান্ত হয়ে যাবে। অলি মাথা নেড়ে উঠে দাঁড়াল, তারপর দ্রুতপায়ে ছেলেকে নিয়ে রেস্টরুমের দিকে চলে গেল।